তো এসএসসি সাব্বির ব্যাচ, কি অবস্থা তোমাদের? তো আজকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমাদের যে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর যে ফিজিক্স চ্যাপ্টার টু এর যে গতি অধ্যায়টা তার লেকচার থ্রিতে সকলকে স্বাগত। তো আজকে লেকচার থ্রিতে আমরা কি শিখবো? সেটি দেওয়া আছে পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিওর যে তিনটে সূত্র দিয়েছিল যে একটা বস্তু যখন উপর থেকে নিচে নামবে, তো সেই টপিকের উপর তিনটে সূত্র তিনি দিয়েছিল। তো সেই তিনটে সূত্র আজকে আমরা শিখবো, ঠিক আছে? তো তিনটে সূত্র জানার আগে আসলে একটা কথা বলি, কি এটাকে আসলে শুধু পরন্ত বস্তু সূত্র বলাটা একটু ভুল। মানে আমাদের বোঝার ক্ষেত্রে এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু সূত্র বলা চলে। কি নিক্ষিপ্ত বস্তু সূত্র? কেমন? কোনো একটা বস্তুকে তুমি উপর থেকে মানে নিচে থেকে মারলে ওটা উপরে চলে গেল, তো এই জন্য কিন্তু একটা সূত্র বলা চলে এইটা। এটা আমরা ডিটেলসে এবং খুব সহজভাবে শিখবো। ওকে, তাহলে শুরু করা যাক। তো এটা শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ। কি অভিকর্ষ স্তরণ, এই অভিকর্ষ স্তরণটা আসলে কি? অভিকর্ষ ত্বরণ জানার আগে দেখো, আমরা গত ক্লাসে তোমরা যারা করছো আমার ত্বরণ জিনিসটার সাথে পরিচিত, তাই না? মানে কোন বস্তুর কি মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি, ধরো আমাদের ত্বরণটা কেমন ছিল, এই যে সরল রৈখিক ভাবে, ঠিক আছে? তুমি যাচ্ছ যেটা দিকে, তোমার এইদিকে যাচ্ছ, তার রাস্তা বরাবর তুমি হেঁটে যাচ্ছ, এটা তোমার রাস্তা, এবার তুমি হেঁটে যাচ্ছ, তুমি তারপরে একটা মানুষ এরকম হেঁটে যাচ্ছ, তো এই বরাবর যে তোমার বেগটা বাড়তেছে সেটাকে আমরা কি ত্বরণ বলেছিলাম না? তাই না? অর্থাৎ কি সোজা এই ভূমি বরাবর। তো অভিকর্ষ স্তরণ এটাকে একটা জিনিস মনে রাখবো, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা কেমন? ধরো তুমি এই যে উপর থেকে কোন একটা জিনিস ধরো পড়তেছে, হ্যাঁ, ধরো উপরে তুমি ছাদ, এই তুমি ছাদে আসো, ছাদের থেকে কোন একটা তোমার ছাদ, বাসার ছাদ, ছাদ থেকে তুমি কোন একটা জিনিস ফেলে দিলে, হ্যাঁ, তুমি একটা কোন একটা জিনিস নিচের দিকে ফেলে দিলে, তো এটা কি একটা ত্বরণে পড়তেছে না? ধরো তুমি এখান থেকে ফেলেছো, তখন এখানে একটু বেগ ছিল, তারপর কি আস্তে আস্তে কি এই যে এখানে একটা বেগ ছিল ধরো, তারপরে এখানে আর একটু বেগ বৃদ্ধি পাইছে না? তুমি তখন তখন ফেলো এই একটা পেন, এই জিনিসটা যদি আমি উপর থেকে ফেলে দিই, আস্তে আস্তে কি জোরে নিচে পড়বে না? অর্থাৎ আস্তে আস্তে বেগ বাড়বে। এই বেগ বৃদ্ধির হারকে মোটামুটি আমরা কি বলে থাকি? জি, বা এই যে আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। কি? জি ইজ ইকুয়াল টু 9 ms ইনভার্স 2। বুঝলাম অভিকর্ষ ত্বরণটা কি? অর্থাৎ কি, ধরো পৃথিবী, হ্যাঁ, একটু বুঝলাম, ধরো এই হচ্ছে পৃথিবী, এবার পৃথিবীকে কোন একটা বস্তু, ধরো কি এইটা কলম, এই পেনটা যখন আমি ছেড়ে দেবো, হ্যাঁ, তো আমাদের নিচে কি মাটি আছে, তো মাটি একটা নির্দিষ্ট বলকে টানবে না? তো এই নির্দিষ্ট বলটাই আসলে সেই জি। একটা জিনিস যদি তুমি এখানে ফেলে দাও, এখানে এই তুমি যদি একটা ফেলে দাও, জিনিসটা তুমি ফেলে দাও, এটা হচ্ছে কি এই যে জি ইজ ইকুয়াল টু 9.8, এই বেগে পৃথিবী তাকে নিজের দিকে টানবে, নিজের দিকে। এই যে আমি একটা জিনিস ফেলে দেবো, তো পৃথিবী এটাকে নিজের দিকে যে টানবে, এই সেম বেগে এই বেগে টানবে। ওকে, তো এটাকে আসলে কি অভিকর্ষ ত্বরণ বলে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ তো আমরা বুঝলাম, এটা করে আশা করি তোমরা ক্লাস 8 এ যারা পড়ছো তার এর আগেও তোমরা অভিকর্ষ ত্বরণের সাথে একটু পরিচিত আছো। এই অভিকর্ষ ত্বরণটা আসলে কি দুই ভাবে মানে দুই ভাবে হিসাব করতে পারি আমরা। দুই ভাবে কি কি দেখো, ধরো কোনো বস্তু তুমি এই এই একটা জিনিস, এই একটা জিনিস, এটা আমরা কি বুঝলাম দেখো, একটা বস্তুকে তুমি এটা হচ্ছে ধরো ভূমি, হ্যাঁ, এটা তুমি ভূমি মাটি, একটা বস্তুকে নিচে ছুঁড়ে মারলে, ধরো কি একটা বল তুমি একটা দিকে ছুঁড়ে মারলে, তাই না? তো ছুঁড়ে মারার মানে কি, যদি তুমি বলটা কি এই উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে মানে কি দেখো, পৃথিবী সবসময় একটা জিনিসকে নিচের দিকে টানবে, সবসময় নিচের দিকে টানবে, তাই না? এই যে জিটা সবসময় কি এটা নিচের দিকে কাজ করবে, সবসময় নিচের দিকে। তুমি একটা বস্তু যখন উপরে মারতেছো, তার মানে কি তাকে এই জির বিরুদ্ধে কাজ করতেছো না? ধরো কি এই যে আমার এই হাতটা সবসময় এইটাকে এইদিকে টানবে, সবসময় এইদিকে টানতেছে। এখন তুমি কি করলে এটাকে এদিকে ছুঁড়ে মারতেছো, এই যে এদিকে ছুঁড়ে মারতেছো, তোমার হাতকে এদিকে টেনে রাখবে না? অর্থাৎ কি বিরুদ্ধে কাজ করতেছে না? বিরুদ্ধে কাজ করা মানে কি, মনে রাখবা জি নেগেটিভ এই ক্ষেত্রে। অর্থাৎ যখন তুমি কোন বস্তুকে উপরে তুলে মারবা,
জিটা তার বিরুদ্ধে কাজ করবে এবং সেটা হবে নেগেটিভ। এট দ্য সেম টাইম যখন তুমি কোনো বস্তুকে উপরের থেকে ফেলে দিলে, ধরো এই বস্তুটাকে এবার আমি উপরের থেকে ফেলে দিলাম, তখন কি মানে জিটা তো নিচের দিকে টানতেছে, জিটা কি এই জিনিসটাকে নিচের দিকে টানতেছে, এই যে আমাদের এই মার্কারটাকে সেম নিচের দিকে টানতেছে জি, এবং আমরা উপরের দিকে ফেলতেছি সেটাও নিচের দিকে পড়তেছে, তাহলে প্লাস, এই ক্ষেত্রে জিটা হবে সবসময় প্লাস, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে জিটা সবসময় নেগেটিভ, যখন কি আমরা উপরে ছুঁড়ে মারবো, নিচের থেকে যখন মানে উপর থেকে যখন নিচে পড়বে তখন এটা পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের পরন্ত বস্তু যে সূত্রটা আছে, তিনটা সূত্র, তো তিনটা সূত্র যদি আমরা একটু বলি, প্রথম যে সূত্রটা ছিল যে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, বস্তুটা হয়তো আমি কি পড়বে কি সবসময় বিনা বাধাই, সবসময় একটা বস্তু যখন পড়বে মানে পরন্ত বস্তুর যে সূত্রটা সবসময় কাজ করবে তখন জানো বিনা বাধাই। বিনা বাধাইতে যখন এই জিনিসটা যখন আমি নিচে ফেলবো, হ্যাঁ, তখন কি এই বাতাসটা একটা উপরে দিকে চাপ আছে না, ধরো বাতাসের সাথে একটা ঘর্ষণ বল কাজ করতে তার জন্য কি এটা স্লো হয়ে যাচ্ছে একটু, বা তুমি ধরো কে জিনিস পড়তে পড়তে আমি একটু ঘা নিলাম, তাহলে একটা বাধা পেলো। তো এই যে সূত্রটা যদি আমরা যখন হিসাব করবো তখন কোনো বাধা থাকা যাবে না, অর্থাৎ কি কোনো বাতাস থাকবে না সেই রুমে, কোনো বাতাস থাকবে না, মানে কোনো রকম ঘর্ষণ বা কিছুই থাকবে না। এটা কেমন হয় জানো, আসলে কি বাস্তবিক ভাবে তো হয় না, তাই না? আমাদের এই যে রুমে যখন আমি ফেলবো, আমার রুমে বাতাস আছে না, তাহলে কি সূত্র কাজ করবে আমার রুমে? করবে না। এটা কি ল্যাবে বিজ্ঞানীরা যখন এই একটা পরিবেশ সৃষ্টি করে, তারা সেখানে কোনো বাতাস থাকে না, সেখানে যদি তুমি ভাসতে পারবা এরকম একটা ব্যাপার তারা তৈরি করে, তখন কি হয়, তখন এই যে সূত্র তিনটা কাজ করে। ওকে, তখন বিনা বাধায়। তো সূত্রের ক্ষেত্রে সবসময় তোমরা মানে আমি আসলে শর্ট ফর্মে লিখতেছি, সূত্রটা তোমাদের বইতে তো অবশ্যই সংজ্ঞাটা লেখা আছে, সবসময় কি যে সবসময় বিনা বাধাই পরন্ত বস্তু এবং নির্দিষ্ট সময়, ফিক্সড টাইম, নির্দিষ্ট সময় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটাই আমরা যাই। প্রথম সূত্রটা কি ছিল, যে সকল বস্তু সমান সময়ে সমান সংখ্যা মানে সমান সময় সমান পথ অতিক্রম করে। বোঝাতে পেরেছি আমি? একটু ফাস্ট পড়াই ফেলতেছি না, একটু স্লো পড়াই। আর সকল বস্তু সমান সময়ে মানে কি একটা সমান সময় বলতে কি, ধরো 10 সেকেন্ড, ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময়ে সমান পথ অতিক্রম করবে সকল বস্তু বলতে কি, ধরো তুমি এখানে একটা কাগজ নিলে, ঠিক আছে, ধরো এই একটা কাগজ নিচের দিকে পড়তেছে, ওকে, এবং ধরো এই একটা কি একটা পেন, তারপর একটা ইট মারলে, একটা ইট, কাগজটা কি হালকা, তার থেকে তারপরে একটু হালকা হচ্ছে এইটা, তারপরে একটু বেশি হালকা হচ্ছে এইটা, এক্ষেত্রে কেমন হয়, এই যে তিনটা বস্তু তুমি একদম একই সময় ছেড়ে দিলে, তো ওই যদি কোনো বাধা না থাকে, কোনো বাতাসের বাধা না থাকে, মানে ইউজুয়ালি হওয়ার কি কথা, তুমি যদি একটা কাগজ ফেলো আর একটা ইট ফেলো, ইটটা কি তাড়াতাড়ি পড়বে না, কারণ ইটটা ভারী বেশি, ইটটা তাড়াতাড়ি পড়বে, তাই তো? তখন ধরো আমি একটা কাপড়, ওকে, ধরো এই কাপড়টা আর আমি এটা যদি ছেড়ে দিই, এটা যেহেতু ভারী, এটা আগে পড়বে তারপর কাপড় পরে পড়বে। কিন্তু যদি তোমরা এ বিনা বাধাই হয় ব্যাপারটা, তাহলে এই কাগজ যে সময় মানে 10 সেকেন্ড পরে যতটুকু দূরত্ব আসবে, ঠিক সেম টাইম ধরে কাগজটা এখানে চলে আসছে, হ্যাঁ, সেম টাইমে পেনটাও এখানে আসবে, ইটটাও এখানে আসবে, অর্থাৎ সমান দূরত্ব, কেউ কারোর থেকে বেশি দূর যাইতে পারবে না। ওকে, ক্লিয়ার? এটা ছিল মেনলি প্রথম সূত্র। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্রটা কি, এই একইভাবে বিনা মাথায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। বোঝা গেল? ওকে, আসো, নির্দিষ্ট সময় অর্থাৎ কি ফিক্সড টাইম, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা কেমন, নির্দিষ্ট সময়ে ভি সমানুপাতিক টি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা কি, ধরো তুমি কোনো একটা বস্তু, ধরো এই কলম, ধরো একটা ইট, হ্যাঁ, ইট তুমি নিচে ফেলবে,
এটা কি ছিল? সূত্রটা ছিল ভি সমানুপাতিক দ্বিতীয় সূত্র। এখন এই ক্ষেত্রে যখন প্রথম 1 সেকেন্ড, ওকে, প্রথম 1 সেকেন্ডে ধরো কি এটা পড়লো 1 মিটার, ঠিক আছে? প্রথম 1 সেকেন্ড যখন তুমি এটা ধরো ফেলতেছো, এটা পড়তেছে, পড়তে পড়তে ধরো প্রথম 1 সেকেন্ডে যদি এটা 1 মিটার আসে, দ্বিতীয় 1 সেকেন্ডে ওটা সেম, মানে 2 সেকেন্ডে এটা আসবে 2 মিটার, 2 সেকেন্ডে এটা 2 মিটার আসবে। একটা সেম টাইম তুমি যখন 3 সেকেন্ড আসবে, 3 সেকেন্ডেও এটা 3 মিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি, অর্থাৎ সময় যত হবে বেগও তাই হবে। সময় যদি 1 সেকেন্ড হয় বেগও 1 মিটার হবে, সময় যদি 2 সেকেন্ড হয়, এই যে সময় যদি 2 সেকেন্ড হয় বেগও 2 মিটার হবে, ঠিক আছে? সময় যদি 3 সেকেন্ড হয় বেগও 3 মিটার হবে, বুঝলাম? এবারে যদি আমরা যাই তৃতীয় সূত্রটাই, ওকে, একটা মিনিট। আচ্ছা, তৃতীয় সূত্রটা, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, নির্দিষ্ট সময়, ফিক্স টাইমে যে দূরত্ব অতিক্রম করে, আচ্ছা সময় কথা বল, নির্দিষ্ট সময়টা কিন্তু মনে রাখবা, নির্দিষ্ট সময় এবং বিনা বাধায়, এই দুইটা কিন্তু, এই দুইটা কথা, নির্দিষ্ট সময় এবং বিনা বাধায়, এই তিনটা সূত্র আছে, তিনটা সূত্রের ক্ষেত্রে কিন্তু এটা সেম, মানে এই শর্ত থাকতেই হবে, এটা কিন্তু শর্ত, নির্দিষ্ট সময় এবং বিনা বাধায় পরন্ত বস্তু, এটা শর্ত। এবং সূত্রটা কি? তৃতীয় সূত্রের ক্ষেত্রে হবে কি, যে দূরত্ব অতিক্রম করেছে, দূরত্ব ধরো h, আর দূরত্ব কি আমরা সরণ হিসেবে জানি না, কিন্তু যখন একটা জিনিস একটু বোঝাই, সরণ এবং দূরত্বটা ক্ষেত্রে যখন একটু মনে করবা, যখন পরন্ত বস্তু হয়, পরন্ত বস্তু মানে কি, ধরো উপর থেকে নিচে পড়তেছে, দুইটা কি কি মানে উচ্চতা, উচ্চতা বলে পড়ে আসছে না, উচ্চতা কি আমরা h দিয়ে লিখি না? পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বটা বা মানে যে ডিসটেন্সটা সবসময় h দিয়ে প্রকাশ করা হয়। আমরা যেমন আগে করে আসছি সরণ, ঠিক আছে, আমরা দূরত্বটা কি h দিয়ে প্রকাশ করে আসছে না, কারণ কি এটা আনুভূমিক, আনুভূমিক মানে কি, এই যে তুমি হেঁটে যাচ্ছ, তো এটা সরণ, তো তুমি উপর থেকে কোনো একটা পড়লো, উপর থেকে একটা আম পড়লো, এটা হচ্ছে h। তো যদি পরন্ত বস্তু হিসেব করতেছি আমরা, সবসময় কিন্তু আমরা h ব্যবহার করবো, ঠিক আছে? h এর সমানুপাতিক, আচ্ছা তো সূত্রে আমরা ফিরি, দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের, ওই যে সময়টা, ওই সময়ের বর্গের সমানুপাতিক, বুঝলাম? সূত্রটাকে আমার কি, বিনা মাথায় ও নির্দিষ্ট সময়ে পরন্ত বস্তুর যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের, তা ওই সময়ের এই যে স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার না, ওই সময়ের বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তাহলে এটা কেমন একটু বুঝি, ধরো কোন একটা বস্তু, একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে, ঠিক আছে, তো এটা প্রথম 1 সেকেন্ডে আসলো কত, প্রথম 1 সেকেন্ডে ধরো সে আসলো 1 মিটার, ঠিক আছে? তাহলে দ্বিতীয়, তাহলে 2 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে সে 2 সেকেন্ডে আসবে, দেখো 2 সেকেন্ডে কতটুকু আসবে, 2 সেকেন্ডে আসবে কি রে, টি স্কয়ার না, এই যে এইচ, সবসময় যে এইচটা হবে কি, এটার যে সময় যেটা থাকবে সেই সময়ের বর্গ, কিন্তু সময় ছিল এখানে 2 না, সময়ের বর্গ কত হবে, 2 রে যদি আমরা স্কয়ার করি তাহলে কি 4 মিটার। দেখো তুমি প্রথম রেখাতে চিন্তা করো, 1 1 রে স্কয়ার করলে 1 হচ্ছে না, আচ্ছা সেম ভাবে 3 সেকেন্ডে কতটুকু আসবে, 3 সেকেন্ড, 3 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, কত, তোমরা কমেন্ট করো তো কি হতে পারে, বলবো না, তোমরা একটু কমেন্ট করো। সেম ভাবে কি টি স্কয়ার অর্থাৎ সময়ের বর্গ, সময়ের 3 রে স্কয়ার করলে কত হয়, 3 রে স্কয়ার করলে হয় 9 মিটার, বুঝতে পারলাম? তাহলে ব্যাপারটা কি আসলে, যে 1 সেকেন্ডে 1 মিটার আসবে, তৃতীয় সূত্র নাই, যদি আমরা 1 সেকেন্ডে সে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে, 1 মিটার দূরত্ব মানে কি, তুমি যখন ফেলে দিলে, ফেলে দিলে তাহলে কি সে 1 সেকেন্ডে এতটুকু আসবে 1 মিটার, 2 সেকেন্ডে আসবে কি 4 মিটার, 3 সেকেন্ডে আসবে 9 মিটার, ক্লিয়ার?
তিনটা সূত্র আমরা তো মোটামুটি বুঝলাম, তাই তো? আচ্ছা, তো এই সূত্রগুলো যে ম্যাথ যখন আমরা করবো তখন আমরা কিতে শুনবো, এই সূত্রগুলো আমরা লিখি। দেখ, আমরা এর আগে সূত্রগুলো করে আসছি, আমরা কি ইউজ করছিলাম মনে আছে? v is equal to q plus at, এটা ছিল কি গতির সূত্র না? গতির সূত্র ছিল এটা। পরন্ত বস্তু সূত্র কিন্তু একটু চেঞ্জ, কি জানো? আমরা পরন্ত বস্তু সূত্র লিখবো, মানে এটাকে বাদ দেবো। এর জায়গায় কি লিখবো মনে আছে? আমরা অভিকর্ষ ত্বরণ জি, ওটা কিন্তু ত্বরণ, এই ত্বরণের ক্ষেত্রে আমরা এখানে জি ইউজ করি। ক্লিয়ার? এই আছে প্রথম একটা সূত্র। সেকেন্ড সূত্রটা হচ্ছে হবে কি, আজকে তো বলছিলাম মনে আছে তোমাদের? b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a s, মনে আছে? এখানে কি হবে, এই যে এসটা, সরি এটা, এর জায়গায় হবে কি জি। আর একটা জিনিস কেবলই বললাম আমরা, যে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে কি এস হবে, এস এর বদলে কি হবে এইচ, তো এস এর বদলে হবে কি আমাদের এখানে এরকম চেঞ্জ। আবার তৃতীয় সূত্রটা হবে কি, সূত্রটা কি ছিল? s is equal to ut plus half into at স্কয়ার, এটা তো সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, এই যে s বাদ, s এর বদলে কি h, ut সেম হাফ, এর জায়গায় চলে আসবে জি, ঠিক আছে? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আসলে কি আমাদের সূত্র হচ্ছে এইগুলা। এই সূত্র থেকে আমাদের কিছু শর্ট ফর্ম আমরা শিখবো, মানে কি এমসিকিউ যখন আমরা সলভ করবো, এমসিকিউ করার ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট টেকনিক শিখবো আমরা এখন, শর্টকাট টেকনিক যেটাতে এমসিকিউ গুলো খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আসি। তার আগে একটা জিনিস মনে রাখতাম, তুমি যখন কোনো একটা জিনিস ছুঁড়ে মারতেছো, তাই না? একটা জিনিসকে তুমি যখন ছুঁড়ে মারো, ধরো একটা বল তুমি মারলে, কিন্তু সর্বোচ্চ উপরে উঠলো বলটা, সর্বোচ্চ উপরে উঠলো, ধরো ছুঁড়ে মারছিল, বলটা এত দূর আসলো, আসার পরে কি বলটা কিন্তু থেমে যাবে না? সর্বোচ্চ থেকে বেগটা সবসময় জিরো হয়ে যাবে না? বল উঠার পরে কি থামবে, তারপর আবার নিচে নামবে না? এখানে যদি থেমে গেল উঠে, তার কি বেগ জিরো না? তো ভি যদি জিরো হয়, তাহলে আমরা কি সূত্র যদি আমরা বসাই তাহলে কি পাবো? ভি ইজ ইকুয়াল টু ভি প্লাস এটি, সর্বোচ্চ উচ্চতা কত? ভি জিরো, তাহলে আমরা এখানে যদি ভিটা জিরো বসাই তাহলে কি হবে? ভি প্লাস বলবো জি বসাইছি, কিন্তু আমি এ বসিয়েছিলাম, হবে কি জি না? তাহলে এখানে কি হবে জি টু। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি, এখন এই যে প্লাস জিটি, ধরো এখানে কি কোনো ভুল আছে? ভুল আছে বলো তো? একটা ভুল আছে কিন্তু, কি দেখো, আমরা আপনার বলেছিলাম কি, যখন কোনো বস্তুকে আমরা উপরে মারবো, মানে নিক্ষেপ করে ছুঁড়ে মারতেছি, উপরে উঠাচ্ছে, তখন কি জিটা নেগেটিভ, মনে আছে? এখানে কিন্তু জিটা নেগেটিভ, তাহলে এখানে আমরা পজিটিভ জি বসিয়েছিলাম, এটা মুছে আমরা কি বসাবো? ধরো এখানে এই ছিল, ঠিক আছে, এখানে এই ছিল, এর বদলে আমরা কি বসাবো মনে আছে? এটা নতুন করে শুরু করি, একটু কিচিমিচ হয়ে গেছে। আচ্ছা, সর্বোচ্চতা যেহেতু ভি জিরো, এখন আমাদের যে সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তো আমরা যদি এই সূত্রে আসি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখন দেখো এটা কি আমরা ছুঁড়ে মারতেছি না? ছুঁড়ে মারতেছি, তার মানে কি জি নেগেটিভ, ভি কি আমরা কাউন্ট করেছি জিরো না? সর্বোচ্চ উচ্চতা, ধরো বস্তুটা এখানে আসে, এখানে থেকে ভিটা জিরো হয়ে গেছে, এখানে যদি আমরা এখন ভি জিরো বসাই, ওকে, ইউ ইউর মধ্যে থাকলো প্লাস জিটা কি নেগেটিভ, মাইনাস জি টি, কত হচ্ছে জিরো ইজ ইকুয়াল টু ইউ প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, প্লাস এই মাইনাসে মাইনাস জিটি, একদম। এবার এই মাইনাস জিটি কে, মাইনাস জিটি কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তো হচ্ছে কি প্লাস জিটি সমান ইউ। এই ক্ষেত্রে সর্বোচ্চতায় আমরা যে সূত্রটা পাই সেটা কি বলো? টি ইজ ইকুয়াল টু, টি কোন অবস্থায় ছিল, টিটাকে রেখে আমরা ইউ বাই জি বলে দিলাম, এটা কি সূত্র হয়ে যাচ্ছে না? কিসের সূত্র বলো তো এটা? আমরা কি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে আসছি না বস্তুটা? সর্বোচ্চ উচ্চতায় নিয়ে আসছি,
সর্বোচ্চ কি এসে সময় দেখো শর্টকাটে আমরা শিখবো সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উচ্চতায় সমান t ডিভাইডেড বাই জি। ঠিক আছে, t ডিভাইডেড বাই জি কিন্তু আমাদের সূত্র অবশ্যই এটা তোমরা নোট করে রাখবা। প্রশ্ন এটা কৃষি কাজে আসবে। তোমরা যখন এমসিকিউ সলভ করবা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে দেখবা অনেক কোশ্চেনে চাইছে যে সর্বোচ্চ উচ্চতায় সূত্রে কোনো একটা বস্তু নিক্ষেপ করা হলে ধরো একটা ইউ আদি বেগে, যেখানে ইউ আদি না তোকে বলো যে 10 কিলোমিটার মানে 10 এমএস ইনভার্স বেগে তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারলে উপরের দিকে, তাহলে কি তার সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে। মানে সিম্পলি এখানে ইউর জায়গায় সেই যে 10 এমএস ইনভার্স বেগে মারছিলাম 10টা হয় জি এর মান কত 9.8 ওকে মানে অ্যান্সার পেয়ে যাবে। এটা শর্টকাট। ঠিক আছে, ওকে নেক্সট সেম টাইম আমরা যদি চিন্তা করি সর্বোচ্চ সময়টা তো পেয়েছি আমরা, তাই তো? এখন যদি আমরা প্রশ্ন সর্বোচ্চ উচ্চতাটা কি জিনিস, সর্বোচ্চ উচ্চতা মানে কি একটা বস্তুকে ধরো তুমি যে উপরে মারলাম ছুঁড়ে মারলাম, আচ্ছা সরি আমি কিন্তু ভিডিওটা মাঝখানে একটু কেটেছিলাম, হ্যাঁ আমার একটা মানে ভিডিওটা হয়তো আমার কেটে গেছিলো, আমি তার কারণে আবার নতুন থেকে শুরু করেছি এইটুখানি। ওকে, তো ধরো একটা বস্তুকে তুমি যখন উপরে মেরেছো, ছুঁড়ে মারা মানে কি ওই যে সেম আমাদের কি জিটা হবে নেগেটিভ, তাই তো? এখন এই যে টোটাল উচ্চতা একটা কি টোটাল উচ্চতাকে আমরা কি এইচ দিয়ে প্রকাশ করি না? হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন হলে হ্যাঁ যে আমি একটা জিনিসকে মানে একটা জিনিসকে ধরো ছুঁড়ে মারলাম, তাহলে এই সর্বোচ্চ উচ্চতা তাহলে এই উচ্চতাটুকু কত, তো এই এইচটা কত হবে, আমি যদি আমি এটাকে এইখান থেকে ছুঁড়ে মারি এই পর্যন্ত হচ্ছে সে উঠলো, তো এই দূরত্বটুকু কত, এটা যদি আমরা বের করতে চাই সর্বোচ্চ উচ্চতায় এই যে সর্বোচ্চ উচ্চতা না, তো তুমি এখান থেকে একটা মারলে এই পর্যন্ত একটা উচ্চতা না, এই পর্যন্ত একটা উচ্চতা, এখান থেকে একটা উচ্চতা আর এই পর্যন্ত একটা উচ্চতা, এই উচ্চতা কি সর্বোচ্চ না? এর উপরে যে কি আর কোনো উচ্চতা আছে? মানে কি এর উপরে গিয়ে কি আর সেই জিনিস বস্তু মানে বলটা উঠতে পেরেছে? পারেনি তো, তাহলে বলের সর্বোচ্চ উচ্চতা এই পর্যন্ত, এটাই বলে সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা যদি আমরা বের করি কি হবে, দেখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে v square is equal to u square plus 2gh. Okay, v square is equal to u square plus 2gh. Okay, সেম ভাবে সর্বোচ্চ উত্তর v0 u স্কয়ার প্লাস 2 মাইনাস জি, কেন এই যে সরি জিটা নেগেটিভ, তো সেই মাইনাস জি ইন্টু এইচ। এখন 0 সমান সমান কত, ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। এখন এই প্লাস মাইনাস 2gকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2gh মাইনাসটা প্লাস হয়ে গেল সমান সমান ইউ স্কোয়ার। আমাকে লাগবে উচ্চতা লাগবে, তাহলে এই এইচটাকে আমরা রেখে দিলাম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তো এটা হচ্ছে আমাদের সূত্র, তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি আমরা বের করতে চাই আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সূত্রটা কি দেখো, h is equal to u স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নিবা, এই শর্টকাটগুলো কিন্তু অবশ্যই তোমাদের নোট করতে হবে, এবং এটা এমসিকিউর জন্য, এটা অবশ্যই এমসিকিউর জন্য। ঠিক আছে, আচ্ছা একটু বুঝি যে এটা আসলে কেমন। ধরো তোমাকে তুমি বলেছো তুমি 10 এমএস ইনভার্স বেগে, ধরো কি 10 এমএস ইনভার্স 1 বেগে হ্যাঁ একটা বস্তুকে ছুঁড়ে মারলে 10 মানে এই বেগে ছুঁড়ে মারার পরে বস্তুটা ঠিক কত মানে কত উপর পর্যন্ত উঠবে, কতটুকু উঠবে, সেই হাইটটা যদি আমাদের বের করতে হয় সেই এইচ আছে এই সূত্রটা, এই সূত্রটা যদি আমরা কি হাইট বের করতে হয়, এখানে কি ছুঁড়ে মেরেছো কি তাহলে এটা তোমার আদি বেগ না, এটা কি সর্বোচ্চ ইউ হবে না তোমাদের? একটা বস্তু তুমি ভূমি থেকে উপরে ছুঁড়ে মারলে এখানে যে একটা বেগ ছিল এটা আদি বেগ, তারপরে এখানে এসে একটা উপরে এসে একটা বেগ হয়েছে সেটা আলাদা বেগ, তাহলে এটি আদি বেগ সবসময়, তাহলে সেই ইউর জায়গায় 10 বসাবো, সেই স্কোয়ার বাই 2g, জির মান 9.8 বসালে আমার মানটা পেয়ে যাবো। ঠিক আছে, ওকে তাহলে ম্যাথ করলে তুমি এটা বুঝবো, আপাতত এটা নোট করে রাখো। এটা গেল, আর একটা যে শর্টকাট আমাদের আছে সেটা কি, আমরা কি কি পেলাম দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় সময় পেলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে,
এবং সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতাটা ঠিক কত সেটাও আমরা পেলাম। লাভ মানে হইতে পারে কি ধরো একটা কোশ্চেন যেটা আসে বিচরণকাল, বিচরণকাল বলে একটা কোশ্চেন তোমাদের সবসময় আসে। মানে আমার যেহেতু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, ঠিক আছে, তো আমি জানি যে কী কী ধরনের কোশ্চেন হয়। আমি জাস্ট সেই অনুযায়ী সেই শর্টকাটগুলো তোমাদের বলতেছি যে সেই কোশ্চেন বা সেই এমসিকিউগুলো সলভ করতে তোমাদের কি শর্টকাট কাজে লাগতে পারে, মানে জাস্ট সেইগুলোই তোমাকে বলতেছি। ওকে, তো সর্বোচ্চ উচ্চতা পর একটা কথা আমাদের আসবে বিচরণ, বিচরণ কালটা আসলে কি সব মনে রাখো। বিচরণ কালটাকে আমরা কি এই যে বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। বড় হাতের টিটা আসলে কি দেখো, মানে বিচরণ কালটা একটু বুঝি। ধরো টি, একটা বস্তু তুমি ছুঁড়ে মেরেছো, সে এই পর্যন্ত উঠেছে। একটা বল যখন আমরা ছুঁড়ে মারি, ধরো একটা কি একটা ধরো এই ভূমি, ভূমি থেকে এই একটা বল, এটা হচ্ছে একটা বল, ছুঁড়ে মারলাম এই পর্যন্ত উঠলো, উঠার পরে কি বলটা আবার এখানে নেমে আসবে না, তাই তো? জিনিসটা উঠার পরে কি আবার এইভাবে নেমে আসবে, তাই না? তাহলে দেখুন তার কোনো উচ্চতা উঠছে, সে একটা বল এখান থেকে এখানে গেছিল, তাই না? এখান থেকে সে বলটা এখানে উঠছে, ওঠার পরে আবার সে এখানে নেমে আসছে না, আবার সেই বলটা কি সে এখানে চলে আসছে না? এখানে কি তার কোনো এইচ আছে বা উচ্চতা এখানে আছে? উঠে নেই। এখানে কি এইচটা সবসময় জিরো, এইচ জিরো। বিচরণ কালটা এখন আমরা কাজ করবো। এই ক্ষেত্রে যে এই টোটাল যে টাইমটা কত লাগলো, ওরা টাইম কত লাগলো দেখো, এখান থেকে উঠতে তার একটা টাইম লাগছে, তাই না? এই যে এখান থেকে সেই বন্ধু যখন বলটা উঠেছে তার একটা টাইম লেগেছে, তাই না? তারপর আবার যখন এই মতো নেমেছে তার আর একটা টাইম লেগেছে। তো এই টোটাল যে টাইমটা একটা জিনিস বল উঠলো এবং নামলো, টোটাল টাইমটাকে বিচরণকাল বলে। এটাকে আমরা বিচরণকালকে সবসময় আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা কেমন বের করে দেখো, আমরা সূত্র জানি এইচ ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস, স্পেস কম হয়ে গেল, দেখো এইচ ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ ইন্টু প্লাস কই ইউটি প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, এটাতে আমাদের সূত্র, তাই না? এই যে সূত্রটা এখানে এইচ জিরো, এই যে পেয়েছি এইখান থেকে এই পর্যন্ত ওঠার পরে আবার নামলো এইচ জিরো, এইচ আমরা এখানে জিরো বসালাম, ইউটি প্লাস হাফ ইন্টু, এটা জিনিস বোঝাই দেখো, সরি টি বলেছে কি বড় হাতের টি বলেছে না, এখানে কিন্তু আমরা টিটাকে বড় হাতের টি কাউন্ট করব, ইউটি প্লাস হাফ ইন্টু জি বড় হাতের টি স্কোয়ার। ওকে, দেখো জি এখন কি এটাকে সেভাবে লিখতে পারি আমরা, জিটা কি নেগেটিভ না, ছুঁড়ে মারতেছে যেহেতু সেই জিটা ছিল নেগেটিভ। ওকে, ইউটি প্লাসের জায়গায় কী হবে, এখানে মাইনাস হবে না, এবার মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার, এই তো। এখন এইটাকে যদি আমরা এই পাশে নিচ্ছি তাহলে কী হচ্ছে, প্লাস হাফ ইন্টু জি টি স্কোয়ার। এই মাইনাসটা সব কি বুঝছো তোমরা, যে এই মাইনাস ছিল না, এই প্লাসে মাইনাসে এই মাইনাস হয়ে গেছে, এই পাশে কি থাকতেছে, ইউটি থাকতেছে, উভয় পক্ষে সরি আবার সেই ছোট হাতের টি দিছি, এই তো, তাই না? দেখো তো এই পাশে একটা টি আছে, এখানে টি স্কোয়ার অর্থাৎ টি দুইটা, এর কি একটা মাইনাস হয়ে যাবে না, এটা কাটাকাটি হয়ে যাবে না? এই পাশে একটা টি আছে, মানে এই পাশে দুইটা আছে, এই পাশে একটা আছে, কাটাকাটি হলে কি থাকে, হাফ ইন্টু, কাটাকাটি করে কি এখানে একটা টি থাকবে আর এইটা কি সম্পূর্ণ কেটে যাবে। ওকে, এবার আমাদের লাগবে কি টির মান লাগবে না, তো বড় টিটাকে আমরা এই পাশে রাখলাম, রাখার পরে এখানে যে একটা ইউ ছিল না, এই টুটা কি দেখো, এই টুটা এখানে ভাগে রয়েছে না, যে 1/2 এটা কি ভাগে আছে না, এখানে কি গুণ হয়ে যাবে, এই জিটাকে এখানে গুণ অবস্থায় ছিল না, এই যে জিটা গুণ অবস্থায় ছিল টোটালটার সাথে, ভাগে, ক্লিয়ার? আমাদের সাজাই এবার কি লিখবো, টি ইজ ইকুয়াল টু 2u/g, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, সরি বিচরণকালের সূত্র। সূত্র থেকে আরেকটু বোঝাই, দেখো বিচরণকালটা কি, এই সময় উঠতে একটা সময় লাগলো,
বলটাই বলতে উঠতে একটা সময়, নামতে একটা সময়, এই টোটাল সময়টাকে আমরা বিচরণকাল বলি। যেহেতু উপর থেকে নিচে নেমেই আসছে বলটা, তাহলে এক্স জিরো। ওকে, এই সূত্রে আমরা জাস্ট মান বসাইছি যে উঠতে যেহেতু জিটা কি সবসময় নেগেটিভ হবে, বল যখন উপরে উঠতেছে নেগেটিভ, মানে ছোড়ার ক্ষেত্রে নেগেটিভ, তো জাস্ট জির মানটা আমরা নেগেটিভ বসাইছি। সর্বোচ্চ তো এইচ জিরো ছিল, এইচটা জিরো বসাইছি। আমরা করলাম, করার পরে এই সূত্রটা পাচ্ছি। আমরা এখানে একটু লিখে রাখি, সেটা কি বিচরণকাল। বিচরণ কাল T is equal to 2u by g। এই জিনিসগুলা কিন্তু তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে, ঠিক আছে? তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা। নেন, এমসিকিউর জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখো তোমরা একটু। ওকে, তাহলে টোটো ব্যাপারটা আমরা বুঝলাম তো, পরন্তবর্তী সূত্রটা, আর আশা করি কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই পরন্ত বস্তুর যে সূত্রটা টোটালি কিন্তু আমরা ডেফিনেশন সহ বুঝেছি। সূত্র থেকে আমরা কিছু শর্টকাটও এখানে শিখলাম, যে শর্টকাটগুলো আসলে কীভাবে করতে হবে। এবং সূত্রগুলো এই যে ভি ইজ ইকুয়াল টু ই প্লাস জিটি মাইনাস, অর্থাৎ কি যখন এই প্লাস জিটিতে কখন জানো, যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়তেছে, বলেছি তো, উপর থেকে নিচে পড়বে তখন এটা প্লাস জি, যখন নিচে থেকে উপরে উঠবে তখন কি জিটা মাইনাস। ডান। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা বেশি কোনো ম্যাথ করে নিই, যেহেতু পরন্ত বস্তু সূত্রগুলো একটু জটিল, এবং তোমাদের এক্সট্রা কিছু আমরা যে এমসিকিউ টিপসগুলো শিখাইছি, আজকে ক্লাসটা এখানেই থাক। তোমরা অবশ্যই যারা বোঝুনি, একটু বুঝতে সমস্যা আছে, তারা অবশ্যই ক্লাসটা আরেকবার একটু করবা। ওকে, ক্লাসে একটা লাইক মাস্ট। টাটা।